বুকের ওপর গেঞ্জিটার গায়ে রক্তমাখা একটা হাতের ছাপ জ্বলজ্বল করছে। নিতাই সরকার পাথরের মূর্তির মতো বসে রইল খানিকক্ষণ। ভাববার বা কথা বলার শক্তি তার একেবারেই লোপ পেয়ে গেছে। মাথার ভেতর কি একটা চাকার মতো ঘুরছে প্রচণ্ড বেগে। কানের কাছে ভোমরার ডাকের মতো নিরবচ্ছিন্নভাবে বোঁ বোঁ করে শব্দ হচ্ছে। বাইরে বাতাসের গোঙানি চলছে অশ্রান্তভাবে, যেন অশরীরী শ্রীমন্ত রায় আহত হয়ে আর্তনাদ করে উঠেছে। ঘরের ভেতরে ছোট আলোটা জ্বলছে। কোনো ক্রুদ্ধ ক্ষুব্ধ একচক্ষু দানবের চোখ থেকে যেন হিংসার আগুন পিছলে পড়ছে। কতক্ষণ কেটে গেছে নিতাইয়ের খেয়াল ছিল না। হঠাৎ এক সময় সচেতন হয়ে সে আর্তনাদ করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। কে যেন তার জিভটাকে গলার ভেতর দিয়ে একেবারে সোজা পেটের মাঝখানে টেনে নিয়ে গিয়েছে। শ্রীমন্ত রায় সত্যিই মরেনি? না না, তা কি করে সম্ভব? তার হাতের ছোড়া তো ব্যর্থ হয়নি। মনে পড়ছে কাশীমিত্র ঘাটের পাশে সেই নির্জন গলি আর শূন্য পাটগুদাম। বাইরে ঝাঁ ঝাঁ রাত। স্ট্যান্ড রোড ঘুমিয়ে পড়েছে। গঙ্গার বুক থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। শুধু দূর থেকে ভেসে আসছে একটা মাতালের চিৎকার, আর মাঝে মাঝে কুকুরের ডাক। একটা পেটা ঘড়িতে রাত 2টো বাজল। শূন্য পাটগুদামের নির্জন তেতলা। বিদ্যুতের বাতি নেই, শুধু একটা লণ্ঠন মিটমিট করছিল। ঘরে ছিল তারা দুজন। কেশব দাস মাগরি নামের গদি থেকে লুট করে আনা 15,000 টাকার নোটের তাড়াটা তাদের সামনেই পড়েছিল। আধাআধি ভাগ হবে। দুজনের চোখই লোভে জানোয়ারের মতো জ্বলছিল। হঠাৎ নিতাই বলেছিল, ওই জানালাটা বন্ধ করে দাও ভাই শ্রীমন্ত। এত রাত্রে এখানে আলো দেখে কোনো বেটা পুলিশ যদি। ঠিক কথা। শ্রীমন্ত উঠে পড়েছিল, বন্ধ করতে গিয়েছিল জানালা। আর এই মুহূর্তের জন্যেই অপেক্ষা করেছিল নিতাই। বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে সে টেনে বার করেছিল একখানা ধারালো ছোরা। লণ্ঠনের আলোয় সেটা ক্ষুধার্ত বাঘের জিভের মতো লক লক করে উঠেছিল। শ্রীমন্ত তখনও পেছন ফিরে আছে। ঘাসের ভেতর লুকিয়ে থাকা বিষধর গোখরো সাপের মতো যে বিপদ তার দিকে এগিয়ে আসছে তা সে কল্পনাও করতে পারেনি। চোখের পলকে নিতাই হাতখানাকে উপরে তুলেছিল। বাঘের জিভটায় লেগেছিল একটা তীব্র ঝলক। তারপরেই সেটা সবেগে গিয়ে বিঁধেছিল শ্রীমন্ত রায়ের পিঠে। বিশ্বাসঘাতক! কথাটা সম্পূর্ণ বেরোতে পারেনি শ্রীমন্ত রায়ের মুখ থেকে। টলতে টলতে সে মাটিতে উবুড় হয়ে পড়ে গিয়েছিল। ফোয়ারার মতো খানিক রক্ত উছলে এসে নিতাইয়ের জামায় ছড়িয়ে পড়েছিল, কিন্তু নিতাই আর এক মুহূর্ত দেরি করেনি। বিদ্যুতের মতো নোটের তাড়াটা পকেটে পুরে নিয়ে এবং ঘরের আলোটা নিভিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় শিকল বন্ধ করে দিয়েছিল। পথে বেরিয়ে এসে সোজা গঙ্গার ঘাটে গিয়ে গায়ের রক্তাক্ত জামাটা ছুঁড়ে ফেলে দিয়েছিল গঙ্গার খরধারার মধ্যে। তারপর আজ সেই শ্রীমন্ত রায় ফিরে এসেছে। অশরীরী, ভূত, কে জানে। নিতাই কিছু ভাবতেও পারছে না, বুঝতেও পারছে না। 6 মাস আগে এমন একটা ঘটনা ঘটেছিল
যার পর থেকে সে বিশ্বাস করতে শুরু করেছে যে মরবার পরেই শ্রীমন্ত রায় ফুরিয়ে যায়নি। দেহী হোক আর অশরীরই হোক, সে যে নিতাইকে খুঁজে বেড়াচ্ছে এ নিঃসন্দেহে সত্য, এবং একদিন সে যে প্রতিশোধ নেবার চেষ্টা করবে তাতেও কোনো সন্দেহ নেই তার। হ্যাঁ, 1 বছর আগেকার ঘটনা। পটলডাঙ্গার এক মেস বাড়িতে সে তখন আস্তানা নিয়েছিল। হঠাৎ নিশিরাতে ঘুম ভেঙে গিয়ে খোলা জানালায় তার চোখ পড়ে। রাস্তা থেকে অল্প অল্প গ্যাসের আলো আসছিল। সেই আলোয় দেখেছিল ছায়ামূর্তির মতো একজন মানুষ ওখানে দাঁড়িয়ে। আর এক লহমায় সে মানুষটাকে চিনতে পেরেছিল। আবছা আলোতে তার ভুল হয়নি এক বিন্দু। সে আর কেউ নয়, শ্রীমন্ত রায়। নিজের চোখ দুটোকে ভালো করে বিশ্বাস করার আগেই মূর্তিটা মিলিয়ে গিয়েছিল হাওয়ায়, মিলিয়ে গিয়েছিল ব্ল্যাক আউটের কলকাতার রহস্যময় অন্ধকারে। সেই থেকে একটা আশ্চর্য ভয় সঞ্চারিত হয়ে গেছে নিতাইয়ের চেতনায়। ভূতের ভয়, অশরীরীর ভয়। তারপরেই নিতাই কলকাতা ছেড়ে চলে এসেছিল। রাত্রির অন্ধকার এলেই তার শরীর ছমছম করত, থমথম করে উঠত মন। মাঝে মাঝে আশঙ্কা হতো গভীর রাত্রে তার ঘরের চারপাশে যেন শিকারী বিড়ালের মতো পা ফেলে শ্রীমন্ত রায় চলে বেড়াচ্ছে। তার সর্বাঙ্গ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার চোখে দপ দপ করে জ্বলছে প্রতিহিংসার আগুন। অবশেষে বিভীষিকা কিনা সত্যি সত্যি এসে দেখা দিল। বাইরে বাতাস গোঙাচ্ছে। অন্ধকার আমবাগান যেন আছাড়ি পিছাড়ি করছে একটা প্রবল আক্রোশে। হঠাৎ ধড়াস করে একটা শব্দ হয়ে পেছনের জানলাটা খুলে গেল। ঘরের ভেতর ঢুকলো একটা মাতাল বাতাস। আর সমস্ত ঘরটার মধ্যে ধুলোর ঘূর্ণির একটা পাক দিয়ে সেই বাতাস ধপ করে আলোটাকে নিভিয়ে দিল। মনে হলো খোলা জানলার পথে শ্রীমন্ত রায় আবার এসে ঘরে ঢুকেছে। এইবার ঘর ফাটানো আর তো একটা চিৎকার বেরুলো নিতাইয়ের গলা দিয়ে। মুহূর্তে সমস্ত বাড়ি জেগে উঠল। হইচই করে লোক ছুটে এলো। পরের দিনটা তার কিভাবে যে কাটল সে কথা ভগবানই বলতে পারেন। গত রাত্রিতে এ কি ঘটল? এমন দুঃস্বপ্ন যে কখনো সম্ভব হতে পারে এ কথা কি সে কোনোদিন কল্পনা করতে পেরেছিল নাকি? কিন্তু তবুও তো এ সম্ভব হলো। স্বপ্ন মনে করে একে উড়িয়ে দেওয়া চলবে না। বুকের ওপরে হাতের লাল ছাপাখানাই তার প্রমাণ। কি করবে সে? কি উপায় তার? পালিয়ে যাবে? কিন্তু পালিয়েই বা লাভ কি? যার দেহ আছে তাকে ফাঁকি দেওয়া চলে, কিন্তু অশরীরী দৃষ্টিকে অতিক্রম করবার কোনো উপায় নেই। যেখানেই যাও ঠিক তোমাকে খুঁজে বার করবে, প্রতিশোধ নেবে। আকাশে বাতাসে প্রেতাত্মার আগুন ভরা রাশি রাশি চোখ ভেসে বেড়াচ্ছে। অন্ধকারের আড়ালে আড়ালে ঘুরছে তার হিংস্র থাবা আর রক্তাক্ত নখর। সমস্ত দিন সে অসুস্থের মতো ঘরের মধ্যে পড়ে রইল। কানের কাছে ক্রমাগত বাজছে রাত্রি সেই ভবিষ্যৎবাণী। 3 দিন মাত্র সময়। তার একটা দিন তো কেটেই গেল। তারপর আর একদিন কাটবে, তারপরে আরও একটা দিন। নিতাই কিছুই করতে পারে না, কোনো প্রতিকার করতে পারে না। শুধু একান্ত অসহায়ভাবে, একান্ত মূঢ়ের মতো একটা ভয়ঙ্কর বিভৎস পরিণামের জন্যে প্রতীক্ষা করে থাকবে। উফ, অসহ্য। নিতাই যেন পাগল হয়ে যাবে। মাথার ভেতরে তার আগুনের
একটা কুণ্ড যেন খাঁ খাঁ করে জ্বলছে। অন্যায় করেছিল সে, এই তার শাস্তি। অন্যায় কখনো ঢাকা থাকবে না, পাপ কখনো চাপা থাকবে না। অনেক টাকার মালিক হয়েছে, সে বড়লোক হয়েছে, কিন্তু শান্তি কই, সুখ কোথায়? শুধু এক শ্রীমন্ত রায়কেই তো ছোড়া মারেনি। যুদ্ধের সুযোগ নিয়ে, মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে সে ধান চালের ব্লক মার্কেট করেছে। শুধু এক শ্রীমন্ত রায়ই নয়, দুর্ভিক্ষে যারা অনাহারে মরেছে তারা সবাই কি এই সুযোগে তার উপরে প্রতিশোধ নিতে আসবে? মর্মান্তিক যন্ত্রণায় আর একটা দিনও কেটে গেল। এইবারে ট্রেনের একখানা টিকিট কিনে সে দিল্লি আগ্রা কোথাও চম্পট দেবে কিনা ভাবছে। এমন সময় দারোগা সাহেব এসে উপস্থিত। এত বন্ধুত্ব, এত খাতির, তবু নিতাইয়ের বুকটা হঠাৎ ধড়ফড় করে উঠল। আচমকা মনে হলো যেন সে যে শ্রীমন্ত রায়কে খুন করেছে এ খবরটা জানাজানি হয়ে গেছে পৃথিবীর সব জায়গায়। আর সেই অপরাধে দারোগা সাহেব তাকে গ্রেপ্তার করতে এসেছেন। নিতাই চমকে উঠে দাঁড়ালো। হাত থেকে হুঁকোটা ঠকাস করে পড়ে গেল মাটিতে। দারোগা হো হো করে হেসে উঠলেন। তোমার হলো কি সরকার, এমন আঁতকে উঠলে কেন? নিজেকে সামলে নিয়ে নিতাই বলল, না কিছু হয়নি তো। তবে এমন ভয় পেলে যে? না না, ভয় পাইনি, কিন্তু এই সাত সকালে অমন ধরাচূড়া পড়ে কোথায় চললেন দারোগা সাহেব? শোনোনি কিছু? মানিকপুর স্টেশনে কাল রাত্রে ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে যে। নিতাইয়ের মাথার মধ্যে রক্ত চলকে গেল। কি হয়েছে মানিকপুরে? খুন। পয়েন্টসম্যানকে খুন করে দুজন ভদ্র ডাকাত স্টেশনের মেল ব্যাগ লুট করতে চেয়েছিল। স্টেশন মাস্টার গণেশবাবুকেও তারা খুন করতে যাচ্ছিল। এমন সময় বাইরে থেকে কে পিস্তলের গুলি ছুঁড়ে একজন ডাকাতকে আহত করে। ডাকাত দুটো পালিয়েছে, কিন্তু আশ্চর্য, যে গুলি ছুঁড়ে ডাকাত তাড়ালো তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কি ভয়ানক! হ্যাঁ, ভয়ানক ব্যাপার বই কি। শুনে তো আমারই হাত পা পেটের ভেতরে সেঁধিয়ে যাচ্ছে। আছি বাবা ধ্যাড়ধেড়ে গোবিন্দপুরের এক জঙ্গলের ভেতর পড়ে। এখানে ওসব বোমা পিস্তলের কারবার কেন? সিধে দাঙ্গা হাঙ্গামা করুক, লাঠি পেটা করে দু একটার মাথা ভাঙুক, গ্রামকে গ্রাম ধরে চালান করে দিই সদরে। কিন্তু এসব কি রে বাপু? পিস্তল, ভদ্র ডাকাত। নিতাইয়ের সমস্ত মুখটা ছায়ের মতো বিবর্ণ হয়ে গেল। এই ঘটনা যেন বিচ্ছিন্ন একটা আকস্মিক ব্যাপার নয়। আচমকা তার মনে হলো যেন এর সঙ্গে কোনো একটা অলক্ষ্য সূত্রে তার ভাগ্যটাও জড়িয়ে আছে। দারোগা বললেন, আরে সেই তো বলছি, এর ভেতরে মস্ত একটা রহস্য আছে, বিস্তর ঘোর প্যাঁচ আছে। এ নিয়ে ধস্তাধস্তি করা আমাদের মতো পুঁটি মাছ দারোগার কম্ম নয় রে বাবা। সিধেল চোর দু চারটে ধরতে পারি, দাগিকে এনে ঠ্যাঙানি লাগাতে পারি, অর্থাৎ সেরেফ খাই দায় আর কাশি বাজায়। জয়ঢাক বাজাতে হলে কেমন করে ঠেলা সামলাই? হঠাৎ নিতাই চুপ হয়ে রইল। একটা বিড়ি ধরিয়ে দারোগা বললেন, যাচ্ছি তো এনকোয়ারিতে, ওখান থেকে সোজা সদরে চিঠি লিখব। দু চারটে ডিটেকটিভ ফিপ পাঠিয়ে দাও। এসব ভদ্র ডাকাতের ব্যাপারে ইয়াসিন মিয়া নেই। শেষকালে রাত বেরোতে দু চারটে পিস্তলের গুলি মেরে দিলে কোন আফাজউদ্দিন চাচা আমাকে বাঁচাতে আসবে? ঘোড়া ছুটিয়ে দারোগা চলে গেলেন। যাবার আগে বলে গেলেন, তুমিও সাবধান হয়ে থেকো সরকার, লক্ষণ সক্ষণ আমার ভালো ঠেকছে না। হ্যাঁ, আমি কেন? দারোগা ঘোড়া থামালেন। ভয়ানক একটা গুরুগম্ভীর চেহারা করে তাকালেন নিতাইয়ের দিকে।
বিশ্বাস কি? তুমি তো অনেক টাকা করেছ, বাজারে জোর গুজব। ভদ্র ডাকাতেরা একবার তোমার ঘরে যদি হানা দেবার চেষ্টা করে, তাতে অন্যায়টা কোথায় আছে? নিতাইয়ের পিলে যকৃতে ভূমিকম্প জাগিয়ে হিতৈষী ইয়াসিন দারোগা প্রস্থান করলেন। নিতাই সরকার উঠে দাঁড়ালো। কি করবে কিছু বুঝতে পারছে না। হাতে আর একদিন মাত্র সময়। অশরীরী শ্রীমন্ত রায়ের আগুন ভরা চোখ থেকে কোনোখানে সে নিস্তার পাবে না। বুকের গেঞ্জিতে রক্তমাখা হাতের ছাপ তার ভয়ঙ্কর পরোয়ানা জানিয়ে গেছে। রাধেকৃষ্ণ নিতাই চমকে উঠল। সামনে একজন বুড়ো বৈরাগী এসে দাঁড়িয়েছে। একটা গোপীযন্ত্র বাজাচ্ছে টুং টুং করে। বলছে, হরে কৃষ্ণ, দুটি ভিক্ষে পাই। নিতাইয়ের সমস্ত রাগ নিরীহ বৈরাগীটার ওপরে গিয়েই ফেটে পড়ল। জানোয়ারের মতো দাঁত খিঁচিয়ে বলল, হ্যাঁ কৃষ্ণ, ভিক্ষে করতে এসেছ? যাও, ভাগো এখান থেকে। তোমার এত টাকা গরিব বোস্টমকে তাড়িয়ে দিচ্ছ বাবা? আমার এত টাকা? কে তোমাকে খবরটা দিলে তা? ইয়ার কি পেয়েছ? মামা বাড়ির আবদার না? যাও, নিকালো হিয়াসে। রাগের চোটে নিতাইয়ের মুখ দিয়ে হিন্দি বেরুতে লাগলো। নেহি জায়গা তো এক ঘুষি দেখে মুন্ডু উড়ায়ে দেগা। পাকা দাড়ির আড়ালে বুড়ো বৈরাগীর চোখ একবার ধক করে জ্বলে উঠেই নিভে গেল। বৈরাগী বলল, আচ্ছা বাবা, চলে যাচ্ছি। বুড়ো মানুষকে ঘুষি মেরে তোমার আর বীরত্ব দেখাতে হবে না। ভগবান তোমার মঙ্গল করুন। হরে কৃষ্ণ। টুং টুং করে গোপীযন্ত্র বাজিয়ে বৈরাগী দ্রুত পদে অগ্রসর হয়ে গেল। আর বৈরাগী চলে যাওয়ার পরেই একটা আশ্চর্য ব্যাপার চোখে পড়ল নিতাইয়ের। সামনে ঘাসের ওপরে একখানা নীল রঙের খাম পড়ে আছে। ক্ষিপ্র হাতে খামটা তুলে নিতেই তার ভেতর থেকে এক টুকরো চিঠি বেরিয়ে পড়ল। রুদ্ধশ্বাসে চিঠিটা পড়ে গেল নিতাই। তোমার বিপদের কথা আমরা জানি। কোনো ভয় নেই। শ্রীমন্ত রায়ের প্রেতাত্মার হাত থেকে যদি রক্ষা পেতে চাও, তাহলে এই চিঠির আদেশ পালন করো। আজ সন্ধ্যার পরে নীলকুঠির জঙ্গলে এসো, একা। কোনো ভয় করো না। তোমার সমস্ত বিপদের যাতে অবসান হয়, সেই পথ তোমাকে বাতলে দেব। যদি অবহেলা করে না আসো, তাহলে জেনো যে ভয়ঙ্কর দুর্ভাগ্য তোমার জন্য অপেক্ষা করছে, তা থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ইতি, তোমার বন্ধু। ব্যাপার দেখে ইয়াসিন দারোগা খানিকক্ষণ হাঁ করে রইলেন। খুনি আর দাগি নিয়ে কারবার করেছেন বিস্তর, কিন্তু এমন অভিজ্ঞতা জীবনে বিশেষ ঘটেনি। একে অজপাড়াগা, এই ছোট স্টেশন, বিহারের একটা নিরিবিলি অঞ্চল। এখানেও যে এমন সব ঘটনা ঘটতে পারে, এ কি কল্পনাও করা যায় কখনো? জার্মান যুদ্ধের চাইতেও এ ভয়ানক, জাপানি বোমার চাইতেও এ যে মারাত্মক। অফিস ঘরের মেঝেতে তেমনই পড়ে আছে গিরিধারীর লাশটা। গলা আর বুকের ভেতর দিয়ে দুটো পিস্তলের গুলি পরিষ্কারভাবে বেরিয়ে গিয়েছে। খুব কাছ থেকেই গুলি করা হয়েছিল। নীল উর্দি রক্তে একেবারে ভিজে গেছে। মেঝের ওপর দিয়ে অনেকটা গড়িয়ে গেছে রক্ত। শুকিয়ে গিয়ে সে রক্ত আঠার মতো কালো হয়ে আছে। দেওয়ালের গায়েও সে রক্তের ছিটে। গিরিধারীর পর্দা পড়া নিষ্পলক হলদে চোখ দুটো তখনও ভয়ে আর বিস্ময়ে অস্বাভাবিকভাবে বিস্ফারিত হয়ে আছে। যেন ব্যাপারটা কি ঘটেছে ভালো করে বোঝবার আগেই মৃত্যু তার প্রেতছায়া ছড়িয়ে দিয়েছে তার চেতনার উপরে। একপাশে টেলিফোনের রিসিভারটা ঝুলে পড়েছে টেবিল থেকে নিচে। একটা গুলি তার মাউথ পিসে লেগেছিল।
খানিকটা উড়ে গেছে তার থেকে। শক্ত দেয়ালের গা থেকে খানিকটা চুন সুরকি ঝরিয়ে দিয়ে একটা কালো বুলেট প্রায় 1 ইঞ্চি ভিতরে ঢুকে শক্ত হয়ে আটকে বসেছে। যেন একটা বড় পেরেককে জোরে ঠুকে ওখানে বসিয়ে দিয়েছে কেউ। ঘরটার দিকে একবার তাকালেই বুঝতে পারা যায় কাল রাতে কি ভয়ঙ্কর প্রলয়কাণ্ড ঘটে গিয়েছে ওখানে। বয়ে গেছে কি ভয়ঙ্কর একটা দুর্যোগ। অনেকক্ষণ কথা বলতে পারলেন না ইয়াসিন দারোগা। সামনে গিরিধারীর দেহটা একটা পৈশাচিক বিভীষিকার মতো পড়ে রয়েছে। হঠাৎ চোখে পড়ল দেওয়ালের কোণ ঘেঁষে ছোট গোল মতো কি একটা পড়ে আছে। দারোগা লাফিয়ে উঠে ওটাকে তুলে আনলেন। একটা পিস্তলের খালি কার্তুজ। সেটাকে মন দিয়ে নাড়াচাড়া করে তিনি বললেন, অর্থাৎ যেন মস্ত একটা সমস্যার সমাধান তিনি চোখের সামনে দেখতে পেয়েছেন। এরপরে চটপট আসামিদের ধরে ফেলতে তার কোনো অসুবিধেই ঘটবে না। খানিকটা ধাতস্থ হয়ে ইয়াসিন দারোগা একটা বিড়ি ধরালেন। আর যাই হোক, দিনের বেলা, চারিদিকে ঝকঝক করছে রোদ, স্টেশন ভরা লোক। একটা বিচিত্র ঘটনার গন্ধ পেয়ে আশপাশ থেকে কিছু কৌতূহলী লোকও এসে জড়ো হয়েছে। রাত্রির অন্ধকারের সঙ্গে সঙ্গে তার অজানা ভয় আর আশ্চর্য বিভীষিকাটাও মিলিয়ে গিয়েছে। এখন কোনো আনাচ কানাচ থেকে একটা বেখাপ্পা পিস্তলের গুলি এসে তাঁর টুপিটাকে উড়িয়ে দিতে পারবে না, এ সম্পর্কে প্রায় নিশ্চিত আর নিশ্চিন্ত বোধ করলেন ইয়াসিন দারোগা। অতএব এবার নিশ্চিন্ত চিত্তে কর্তব্য পালনে মনোযোগী হওয়া যায়। তার মতো একটা ভারিক্কি দারোগার যেরকম পদমর্যাদা থাকা উচিত সেই রকম চোখমুখের একটা ভয়ঙ্কর ভঙ্গি করে তিনি বিড়ির ধোঁয়া ছাড়লেন। জিজ্ঞাসা করলেন, তারপর শহরে খবর দিয়েছেন নিশ্চয়ই? একটা চেয়ারে বিহবলের মতো বসেছিলেন গণেশবাবু। তার কপালে একটি পটি বাঁধা। কেমন করে যেন কেটে রক্ত বেরিয়েছিল ওখান থেকে। অন্ধকার ঘরের ভেতর যেসব ধস্তাধস্তি ঘটেছিল তার ফলেই ওটা হয়ে থাকবে বোধহয়। গণেশবাবু সেই রাত থেকে দারুভূত মুরারির মতো ঠাঁই বসে আছেন। ভয়ে, আতঙ্কে আর ঘটনার অস্বাভাবিক আকস্মিকতায় তার কথাই বন্ধ হয়ে গেছে তখন থেকে। ইয়াসিন দারোগার কথাই শুধু তাঁর ঠোঁটটা একবার নড়ে উঠল। তিনি কি একটা বলবার চেষ্টা করলেন, বলতে পারলেন না। জবাব দিল এস এম রহমান, হ্যাঁ স্যার, টেলিফোন করেছি। কোনো খবর এলো? হ্যাঁ, খবর পাঠিয়েছে, 12টা ট্রেনে লোক আসছে। যাক, বাঁচা গেল। ইয়াসিন দারোগা দায়মুক্ত। তবু যতটা পারা যায় নিজের কর্মদক্ষতার পরিচয়টা এই ফাঁকে দিয়ে দেওয়া দরকার। তা বেশ, ওরা এলে ভালোই হবে, কিন্তু এ সামান্য ব্যাপার আমি এর কিনারা করতে পারতাম। কত খুন জখম জল করে ফেলল এই ইয়াসিন দারোগা, কত ফেরারিকে ধরে চালান করে দিল, আর এ তো গলার স্বরে উচ্ছ্বসিত গর্ব আর গৌরব ফুটে বেরুল। রহমান বলল, আজ্ঞে হ্যাঁ স্যার। ইয়াসিন খুশি হয়ে গর্বভরে পা নাচাতে লাগলেন। রহমান জিজ্ঞেস করল, ব্যাপারটা আপনার কি মনে হয় স্যার? দারোগা অত্যন্ত বিচক্ষণের মতো একবার ডাইনে আর একবার বাঁয়ে হেলালেন ঘাটটা। মুখের ওপর মুরুব্বিয়ানার একটা গুরুগম্ভীর ছায়া পড়ল। আমার তো মনে হয় এ একেবারে জলের মতো পরিষ্কার কেস। আসামিকে আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। ইচ্ছে করলেই অ্যারেস্ট করতে পারি, কিন্তু শহরের কর্তাদের কেরামতেই এবারে দেখা যাক, তারপরে যা করার আমিই করব। আচ্ছা স্যার।
একবার কেশে নিয়ে রহমান জিজ্ঞাসা করল, দুজন লোক ডাকাতি করার জন্য এসেছিল, এ তো বোঝাই যাচ্ছে, কিন্তু তাদের গুলি করে তাড়ালই বা কে, আর অমন করে হাসলই বা কেন? তাছাড়া কালো হাতখানাই বা কার? আর তাছাড়া ঘরের ভেতরে মড়ার মাথা গড়িয়ে দেওয়া। ইয়াসিন দারোগা একেবারে দস্তুর মতো বিরক্ত হয়ে উঠলেন। আরে মশাই, আপনি তো আচ্ছা লোক, বলি দারোগাকে, আপনি না আমি? রহমান সংকোচে এতটুকু হয়ে গেল, আজ্ঞে আপনি। তবে উত্তরে কি বলা যায় রহমান ভেবে পেল না। দারোগা না হলে কি বোঝা যায় মশাই? রেল কোম্পানির ঘণ্টা বাজিয়ে আর মালগাড়ির হিসেব নিয়ে কি পুলিশের ব্যাপার বুঝতে পারা যায়? এর জন্যে আলাদা মগজ চাই। হুঁ। সরকার আমাদের মুখ দেখে বহাল করেনি, বুঝলেন? ভেতরে অনেক বস্তু আছে বলেই একটা থানার দণ্ডমুণ্ডের কর্তা করে দিয়েছে, মানেন কি না? আজ্ঞে মানি বই কি। তাহলে এত সহজেই বুঝতে চাইছেন? ধৈর্য ধরে থাকুন, সময় হলে সব জানতে পারবেন। ঘরের সবাই একেবারে চুপ মেরে রইল। দারোগা একখানা খাতা বার করলেন, বললেন, এনকোয়ারি রিপোর্টটা তৈরি করে ফেলা যাক। খুন, জখম, পিস্তলের কাণ্ড, গুরুতর ব্যাপার। আপনারা যে যা জানেন সব ঠিকঠাক বলবেন। যদি সত্যি কথা এক বিন্দু গোপন করেন তাহলে সকলকে জেলে যেতে হবে, মনে থাকে যেন। আজ্ঞে মনে থাকবে বই কি। মহা আড়ম্বরে দারোগা সাক্ষ্য নিতে বসলেন। 1 ঘন্টার মধ্যে 3 বার চা এলো, 2টো ডাব এলো। সেই সঙ্গে যেমন তর্জন তেমনই গর্জন। ভাব দেখে মনে হলো হাতের কাছে আসামিকে না পেলে তিনি এদের ফাঁসি কাঠে নিয়ে লটকে দেবেন। গণেশবাবু একেই হতভম্ব হয়ে বসেছিলেন। দারোগার ধমক ধামকে তাঁর প্রায় হার্টফেল করবার উপক্রম হলো। রিপোর্ট লেখা হলো। 4র্থ পেয়ালা চা আর 3 নম্বর ডাব নিঃশেষ করে ইয়াসিন দারোগা উঠতে যাবেন, এমন সময় ঘরে ঢুকল স্টেশনের ঝাড়ুদার রাম গিরধর। দারোগাকে সালাম দিয়ে বলল, হুজুর, আপকা চিঠি। আমার চিঠি? সবিস্ময়ে দারোগা বললেন, আমার চিঠি কোত্থেকে এলো? একটো বাবু দিয়া, মাস্টার বাবু, आपको भी एकठो दिया। कौन बाबू? मालूम नहीं, एकठो गोरा बाबू, नया आदमी कोई होगा। কি ব্যাপার? কথা নেই, বার্তা নেই, কোত্থেকে এক নতুন বাবু এসে স্টেশন মাস্টার আর দারোগাকে চিঠি দিয়ে গেল। ক্ষিপ্র গতিতে খাম ছিঁড়তে ছিঁড়তে দারোগা বাবু বলল, কিধার হ্যায় বাবু? চলা গিয়া। বটে। খাম খুলে দুজনেই চিঠি বার করলেন। চিঠি পড়া মাত্র দুজনেরই মুখের ভাব একরকম হয়ে গেল, মরার মতো বিবর্ণ আর পাংশে। দারোগার চিঠিতে লেখা ছিল সংক্ষেপে মাত্র এই কটি কথা, বেশি চালিয়তি না করে বাড়ি যাও, নইলে বেঘরে মারা পড়বে, হিতৈষী। আর গণেশবাবুর চিঠিতে লেখা আছে, মাস্টার মশাই, অন্ধকার রাত্রে আমায় পথ দেখিয়ে দিয়েছিলেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি ভালো এবং নিরীহ লোক, তাই কাল রাতে আমি সামান্য কিছু কর্তব্য করে আপনাকে রক্ষা করেছি। আজ এই পর্যন্ত। কালো হাত। নীলকুঠির জঙ্গল। আগে জঙ্গল ছিল না। পাশ দিয়ে যে মরা নদীটা বালির মধ্যে লুকিয়ে গিয়েছে, ওরও অবস্থা ছিল ওই রকম। দূরের মহানন্দা তখন কানায় কানায় ঘোলা জল নিয়ে ঘূর্ণি ঘুরিয়ে ঘুরিয়ে বয়ে যেত, আর তাহারই জলে ছায়া ফেলত নীলকুঠির ব্যারাকের মতো সমকোণের ধরনের গড়া মস্ত বাড়িটা। আশপাশের 10খানা গ্রামে সাহেবরা জোর করে নীলের চাষ করাতো। বুকের রক্ত আর চোখের জলে
মাটি ভিজিয়ে চাষারা ফলাতো সেই সর্বনেশে ফসল। পেটে ভাত জুটত না, জুটত সাহেবের লাথি আর চাবুক। যারা অস্বীকার করত, সাহেবরা তাদের ধরে নিয়ে গিয়ে গুম করে ফেলত। পৃথিবীতে কেউ আর কোনোদিন তাদের দেখতে পেত না। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হতো। আত্মীয় স্বজনেরা ত্রাহি ত্রাহি করে যেদিকে পারে পালিয়ে বাঁচত। তারপর এলো প্রজা বিদ্রোহ। অত্যাচারে জর্জরিত মানুষগুলো মাথা তুলে দাঁড়ালো। জবনিকা পড়ল নীলকরদের ভয়াবহ অত্যাচারের ওপরে। নীলকুঠি খালি হয়ে গেল। নীলকুঠি খালি হলো বটে, কিন্তু তবু মানুষ সহজে সেদিকে আসতে পারত না। সকলের মনের ভেতর জায়গা করে নিয়েছিল একটা বিচিত্র ভয়, একটা আশ্চর্য আতঙ্ক। দুপুরের বাতাসে ওই বাড়িটার দিক থেকে যেন কাঁধের দীর্ঘশ্বাস হু হু করে ভেসে আসত। মনে হতো রাত্রের অন্ধকারে কারা যেন ওখানে গুমড়ে গুমড়ে কাঁদছে। লোকে ভয়ে ওদিকে হাঁটাই ছেড়ে দিল। চলতে লাগলো সময়ের স্রোত। পাশের নদীটা আস্তে আস্তে মরে গেল। একটা বিকট ভয়ের মূর্তি নিয়ে নীলকুঠির জঙ্গল নিমগ্ন হয়ে রইল। মাঝে মাঝে জ্যোৎস্না রাত্রে নাকি দেখা যায় কারা যেন ঘোড়া ছুটিয়ে ওই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে। তারা মানুষ নয়, মানুষের ছায়ামূর্তি। কত লোক যে ওখানে ভয় পেয়েছে তার আর সীমা সংখ্যা নেই। মাঝরাত্রিরে ওই জঙ্গলে যেতে হবে নিতাই সরকারকে, তাও আবার একা। এমন কথা কি কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে? সারাটা দিন নিতাই ঘরের মধ্যে আফিমখোরের মতো বসে বসে ঝিমোতে লাগলো। কি যে হবে বুঝতে পারছে না। ওদিকে শরীরই হোক আর অশরীরই হোক, রাত্রে শ্রীমন্ত রায়ের সেই বিভীষিকা তাকে মাত্র 3 দিনের সময় দিয়ে গিয়েছে। আজকে শেষ রাত্রি। কালকে যে তার অদৃশ্যে কি ঘটবে এক ভগবানই বলতে পারে সে কথা। কিন্তু এই বন্ধুটিকে শ্রীমন্ত রায়ের কথাই বা জানবে কেমন করে? মানিকপুরের স্টেশনে যে ঘটনাগুলো ঘটে গেল তারই বা অর্থ কি? সবকিছু একসঙ্গে মিলিয়ে সে দিশেহারা হয়ে গিয়েছিল। পালিয়ে যাবে এখান থেকে, কিন্তু কোথায়? যে অশরীরী তার হাত থেকে কোথাও কি নিস্তার আছে? তার চাইতে বন্ধুর উপদেশটাই কানে তোলা যাক। দেখা যাক যদি কিছু হয়। রাত 11টা। শুক্লা তৃতীয়ার চাঁদ বনের আড়ালে অস্ত গেছে। চারদিক থমথমে অন্ধকার। আকাশে যে নক্ষত্রগুলো জ্বলছিল তারাও যেন কি একটা ভয়ে আড়ষ্ট আর পাণ্ডুর হয়ে গেছে। দূরের মাঠে আলেয়ার আগুন থেকে থেকে স্কন্ধ কাটার রাক্ষসে হাসির মতো দপদপ করে উঠছিল। আর কোথায় যেন কোকিয়ে কোকিয়ে কাঁদছিল একটা কুকুর। অমন করে কুকুর কাঁদলে নাকি গৃহস্থের অমঙ্গল হয়। নানা দুশ্চিন্তায় নিতাই এতক্ষণে যেন বেপরোয়া হয়ে গেছে। যা হওয়ার তাই হোক, ব্যাপারটার একটা শেষ দেখবে সে। এমনিও ডুবছে, অমনিও ডুবছে। কাজেই যা হয় একটা হেস্তনেস্ত করে নিতেই হবে। সে কাপুরুষ নয়, কোনো কিছুকেই সে ভয় করে না। খুন খারাপিতে সে ভয় পায় না। তা যদি পেত তাহলে শ্রীমন্ত রায়ের পিঠে অমন করে ছোরা বিধিয়ে সে টাকাগুলো নিয়ে সরে পড়তে পারত না। ভয় তার মানুষকে নয়, অপদেবতাকে। শ্রীমন্ত রায়কে নয়, তার প্রেতাত্মাকে। মানুষের সঙ্গে এক হাত মহড়া সে নিতে পারে, কিন্তু ভূতের সঙ্গে কিভাবে লড়াই করবে? কিন্তু এখন মনে হচ্ছে শ্রীমন্ত রায় মরেনি। যদি না মরে থাকে তাহলে তাকে আর ভয় কিসের?
তার সঙ্গে যদি চালাকি করতে আসে তাহলে সেও দেখে নেবে, সহজে ছাড়বে না। হিংস্র উত্তেজনায় নিতাইয়ের দাঁত কড়মড় করে বেজে উঠল। কাঠের একটা পুরনো বাক্সের ভেতর থেকে নিতাই একটা রিভলভার বের করে আনলো। দোনলা বন্দুকের কাজ নয়, রিভলভারের লাইসেন্স তার নেই, এটা বেআইনি অস্ত্র। দরকার হতে পারে বলে এটাকে সে কাছে রেখেছে। রিভলভারের 5টা ঘরে সে কার্তুজ ভরে নিল, সঙ্গে নিল আরও কিছু বাড়তি কার্তুজ আর 3 সেন্সের একটা টর্চ। তারপর ঘাড়ে মাথায় একটা কালো রুমাল জড়িয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বুকটা ঢিপঢিপ করছিল, কিন্তু নিতাই সংযত করল নিজেকে। না, ভয় পেলে তার চলবে না। ঘাবড়ে গেলে সব মাটি হয়ে যাবে। হয় শ্রীমন্ত রায়ের আজ একদিন, অথবা তার শেষ, এসপার কিংবা ওসপার। কিন্তু বন্ধুটিকে সবই রহস্যময়। তবু দেখা যাক। হাতের মধ্যে রিভলভারটা শক্ত করে বাগিয়ে ধরে সে এগুতে লাগলো। অন্ধকার নির্জন গ্রামের পথ, চারদিক থমথম করছে, কোথাও পাতা নড়ছে না। শুধু আকাশের তারাগুলো যেন হিংস্রভাবে জ্বলছে, আর দূরে দূরে জ্বলছে আলেয়া। একটা কুকুর তাকে দেখে খেঁকিয়ে উঠল। নিতাই ভ্রুক্ষেপ না করে এগিয়ে চলল। কিন্তু সে যা টের পায়নি, অন্ধকারের ভেতরে একটি ছায়ামূর্তি তাকে নিঃশব্দে অনুসরণ করে আসছে। সে থামলে থামছে, এগুলে এগুচ্ছে। সেই মূর্তির মুখ মানুষের নয়, নরকঙ্কালের। তার অস্থিময় মুখের কোটরের ভেতরে 2টো চোখ আগুনের হলকার মতো ঝিলিক দিচ্ছে। তার হাত মানুষের হাত নয়, সে হাত গরিলার হাতের মতো বড়। 1 ইঞ্চি পরিমাণ ধারালো বড় বড় তার নখ, আর কুচকুচে কালো সেই হাতখানা টকটকে রক্তে রাঙানো। নীলকুঠির জঙ্গল, নীলকুঠির ভুতুড়ে বাড়িটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। বেশিরভাগ ঘরেরই দেওয়াল আছে, ছাদ নেই। দরজা জানালাগুলো ভেঙে কবে যে ধুলোয় মিশে গেছে কেউ তা বলতে পারে না। বাড়িটার এখানে ওখানে সর্বত্র শিকড় জেগেছে। মাথা তুলেছে ছোট বড় অশ্বত্থ গাছের সারি। কালো অন্ধকারে ঢাকা সেই সব অশ্বত্থের থেকে মাঝে মাঝে একটা কালো পেঁচা ভুতুড়ে গলায় ধুধুম ধুধুম শব্দ করে ডেকে উঠছে। এই বাড়ির একটা ভাঙা ঘরের ভেতরে একটা মোমবাতির আলো মিটমিট করে জ্বলছে। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে বিরিঞ্চি। তার হাতে একখানা ধারালো ছোরার 18 ইঞ্চি ফলা। মোমবাতির আলোয় রাক্ষসের জিভের মতো লকলক করছে। মেঝেতে শুয়ে আছে অনাদি। তার একটা পায়ে ময়লা ন্যাকড়ার ব্যান্ডেজ বাঁধা, তা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে তখনও। 2টো হাত শক্ত করে বাঁধা অনাদির। চোখ দুটো ভয়ে যেন কোটর থেকে ছিটকে বেরিয়ে আসছে। কাতর অসহায় কণ্ঠে অনাদি বলল, হ্যাঁ, আমাকে মেরো না। বিরিঞ্চি হেসে উঠল, জোরে নয়, চাপা, নিষ্ঠুর তার হাসি। তারপর অনাদির কথার জবাব না দিয়ে আঙুলের মাথায় ছোড়াটার ধার পরীক্ষা করতে লাগলো। এক ঘায়ে একেবারে এফোঁড় ওফোড় করে দেওয়া যাবে কিনা সেটাই দেখছে। অনাদি আবার কাতর স্বরে বলল, কেন আমাকে মারবে? আমি কি করেছি? তোমাকে না মারলে আমার উপায় নেই। কেন? তোমার পায়ে চোট লেগেছে। শ্রীমন্ত রায়ের গুলি উরু দিয়ে বেরিয়ে গেছে। তুমি পালাতে পারবে না, ধরা পড়বেই। তারপর তোমার দৌলতে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। কাজেই আগে ভাগে নিশ্চিন্ত হতে চাই।
মিথ্যাবাদী, শয়তান, অনাদি গর্জে উঠল। তোমার মতলব আমি বুঝতে পেরেছি। নিতাই সরকারের কাছ থেকে যে টাকা আদায় করবে ভেবেছ, তার ভাগ আমাকে দিতে চাও না, তাই তোমার এসব ছুতো। শ্রীমন্ত রায়ের গুলি না লাগলেও তুমি আমাকে খুন করতে। তা করতাম, নির্বিকার নিরাসক্ত গলায় বিরিঞ্চি জবাব দিল। এই তোমার বন্ধুত্ব? শয়তানে শয়তানে বন্ধুত্ব এরকমই হয় বন্ধু। আবার হিংস্র চাপা গলায় বিরিঞ্চি হেসে উঠল। স্বার্থসিদ্ধি হলে সবটা একা গ্রাস করার জন্যে হয় তুমি আমায় খুন করবে, নইলে আমি তোমায় খুন করব। ভাগ্য বলে চান্সটা আমি পেয়েছি, তা ছাড়বো কেন? রাক্ষস, শয়তান, অনাদি আর্তনাদ করে উঠল। যা খুশি বলতে পারো, নির্বিকারভাবেই বিরিঞ্চি জবাব দিল। মেল ট্রেনের টাকাগুলো বাগানোর চেষ্টা বৃথা হয়ে গেল। বাগড়া দিল শ্রীমন্ত রায়। নিতাইয়ের কাছ থেকে যা পাওয়া যাবে তাতে আমার নিজেরই কুলোবে না, কাজেই তোমাকে আর ভাগিদার রাখতে চাই না। এবার শ্রীমন্ত আর নিতাইকে কাবার করতে পারলেই আমার পথ পরিষ্কার। অনাদি আবার বলল, শয়তান, বিশ্বাসঘাতক। ওহ, বড্ড গালাগাল দিচ্ছ। আর বেশিক্ষণ তোমার বাঁচা উচিত নয়। রেডি হও। 1, 2। ছুরি হাতে বিরিঞ্চি এগুতে লাগল। বিস্ফারিত ভীত চোখে অনাদি পালাবার চেষ্টা করল, কিন্তু কিছুতেই উঠতে পারল না। আমাকে মেরো না, আমাকে মেরো না, তোমার পায়ে পড়ি, মেরো না। আমি ভাগ চাই না, আমাকে ছেড়ে দাও। অনাদির অসহায় চোখ দিয়ে জল পড়তে লাগল। তা হয় না। বিরিঞ্চির গলার স্বর পাথরের মতো কঠিন। আমাকে মেরো না, আমাকে। মোমবাতির আলোয় ছোড়াতে বিদ্যুৎ ঝোঁকে উঠল। ধপ করে সেটা নেমে এলো অনাদির বুকের ওপর, বসে গেল বাঁট পর্যন্ত। অন্তিম আর্তনাদ। বার কয়েক হাত পা ছুঁড়েই শান্ত হয়ে গেল। অনাদির বিস্ফারিত চোখের ওপর নেমে এলো সাদা কাপড়ের একটা পর্দা। আর বিরিঞ্চি ছোড়াটা ফস করে সজোরে টেনে বার করে আনতেই এক হাত উঁচু হয়ে ছিটকে বেরুলো রক্তের ফোয়ারা। লাগলো দেয়ালে, লাগলো বিরিঞ্চির গায়ে। অনাদির জামাটাতে ছোড়ার রক্ত মুছে নিয়ে বিরিঞ্চি সোজা হয়ে দাঁড়ালো, মুখে নিশ্চিন্ততার এক টুকরো হাসি। একটা আপদ গেছে, আরও দুটো বাকি, তাদের অবস্থাও এমনই হবে। ফুঁ দিয়ে মোমবাতিটা সে নিভিয়ে দিল। ঘরে ঘনিয়ে এলো ভৌতিক কৃষ্ণ ছায়া। পেঁচাটা আবার ডেকে উঠল, ধুধুম ধুধুম। এমন সময় জঙ্গলের ভেতরে একটা তীব্র টর্চের আলো এসে পড়ল, যেন তলোয়ারের ফলা চিরে দিল নীলকুঠির জঙ্গলের প্রচ্ছন্ন রাত্রিকে। আর কেউ নয়, নিতাই সরকার।